আচ্ছা, বিশ্বের অন্যতম বড় একটা সংস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OIC-কে নিয়ে কেন আজকাল সংস্কারের কথা উঠছে, কি এমন প্রয়োজন পড়ল, চলুন আজকের আলোচনায় এই বিষয়টাই একটু সহজভাবে বোঝার চেষ্টা করা যাক। প্রথমেই এর বিশালতার একটা ধারণা নেওয়া যাক। দেখুন, ৫৭টা সদস্য দেশ নিয়ে এটা তৈরি। ৪টি মহাদেশ জুড়ে এর বিস্তার, মানে জাতিসংঘের পরেই এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা। বিশাল ব্যাপার, তাই না? এর পেছনের ভাবনাটা কিন্তু বেশ বড় ছিল। মুসলিম বিশ্বের জন্য একটা আশার প্রতীক হয়ে ওঠা, তাদের সবার একটাই কণ্ঠস্বর হয়ে ওঠার কথা ছিল এই সংস্থাটির। এটাই ছিল এর মূল উদ্দেশ্য। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে দেখব এর প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকটা কোথায়। তারপর এর রাজনৈতিক শক্তি কিভাবে বাড়ানো যায়, বিশ্বজুড়ে প্রভাব কিভাবে আরও বিস্তার করা সম্ভব, আর সংস্থাটাকে কিভাবে আরও আধুনিক করে তোলা যায় সেসব নিয়ে কথা হবে। আর হ্যাঁ, এর পথে সবচেয়ে বড় বাধাটা কি সেটাও দেখব। সবশেষে থাকবে ঐক্যের প্রশ্নটা। চলুন তাহলে প্রথম পর্বটা শুরু করা যাক। কথা হবে এর প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক নিয়ে। এখানে আসলে মূল প্রশ্নটা চলে আসে। একটা সনদ তৈরি হয়েছিল ১৯৭৪ সালে, মানে প্রায় ৫০ বছর আগে। সেই পুরনো সনদ দিয়ে কি আজকের দুনিয়ার চ্যালেঞ্জগুলো সামলানো সম্ভব? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখুন, ১৯৭৪ সালে সেনেগালের ডাকারে যখন এই সনদটা তৈরি হয়, তখনকার পৃথিবীটা ছিল অন্যরকম। আর এখনকার রাজনৈতিক, অর্থনৈতিক বা মানবিক সমস্যাগুলো অনেক বেশি জটিল। তাই অনেকেই মনে করছেন এই সনদটা সময়ের সাথে আর খাপ খাচ্ছে না, এখানে বড় ধরনের সংস্কার দরকার। আচ্ছা, তাহলে সমাধানটা কি হতে পারে? চলুন এবার কিছু প্রস্তাবনার দিকে নজর দেয়া যাক, যেগুলো OIC-কে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলতে পারে। প্রথম যে প্রস্তাবটা আসছে সেটা হলো ফিলিস্তিন ইস্যুতে আরও জোরালো, আরও সক্রিয় একটা ভূমিকা নেওয়ার। বলা হচ্ছে OIC-র সনদে পরিবর্তন আনা হোক। কী ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে? যেমন সনদের ২০ আর ২১ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা, জেরুজালেমের স্টেটাস রক্ষা করার জন্য আরও স্পষ্ট কিছু বলা, এমনকি ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো একটা ধারা যোগ করার কথাও উঠছে। এটা কিন্তু OIC-র জন্য একটা বিরাট বড় পরিবর্তন। আর একটা বড় সমস্যা হলো সময়। এখনকার নিয়ম অনুযায়ী প্রতি ৩ বছর পরপর শীর্ষ সম্মেলন হয়, কিন্তু আজকালকার দুনিয়ায় এত দ্রুত সব বদলে যাচ্ছে যে ৩ বছর অপেক্ষা করাটা অনেক বেশি সময়। তাই প্রস্তাব এসেছে প্রতি বছর এই সম্মেলনটা করা হোক, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। সংস্থার ভেতরে যে নানা রকম বিভেদ আছে সেটা কাটানোর জন্য একটা দারুণ প্রস্তাব কিন্তু এটা। একটা স্থায়ী পরিষদ বা পার্মানেন্ট কাউন্সিল তৈরি করার কথা বলা হচ্ছে, যেখানে ইন্দোনেশিয়ার মতো দেশ থাকবে তার বিশাল মুসলিম জনসংখ্যার জন্য, নাইজেরিয়া থাকবে আফ্রিকার প্রতিনিধি হিসেবে, আবার বাংলাদেশ থাকবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে। সঙ্গে মিশর আর তুরস্কের মতো দেশ তো থাকছেই। আরও একটা বড় প্রস্তাব হল সামরিক শক্তি নিয়ে। বলা হচ্ছে এখন যে ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স আছে সেটাকে ভেঙে দেওয়া হোক। তার বদলে OIC-এর অধীনেই একটা নতুন একীভূত সামরিক শাখা তৈরি করা হোক, যাদের মূল কাজ হবে সন্ত্রাস দমন করা আর শান্তি রক্ষা করা। শুধু রাজনৈতিক শক্তিই নয়, বিশ্বজুড়ে এর প্রভাব কিভাবে আরও বাড়ানো যায়, চলুন এবার সেই দিকটা দেখা যাক। এই চার্টটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। OIC-র বেশিরভাগ সদস্যই হল এশিয়া আর আফ্রিকা থেকে। ইউরোপ বা আমেরিকা থেকে সদস্য সংখ্যা কিন্তু খুবই কম, মাত্র ২% করে। এখানেই প্রতিনিধিত্ব বাড়ানোর একটা বড় সুযোগ আছে। আর এই সংখ্যাটা দেখুন, ২০ কোটি। এটা হলো ভারতে মুসলিমদের সংখ্যা, যা কিনা OIC-র অনেক সদস্য দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। আর ঠিক এই কারণে একটা প্রস্তাব এসেছে, ভারতের মতো দেশ যেখানে বিশাল মুসলিম জনগোষ্ঠী আছে, তাদের পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হোক। এতে সংস্থার পরিধি আরও বাড়বে। সংস্কারের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল অর্থনীতি। ৫৭টা সদস্য দেশের মধ্যে একটা মুক্ত বাণিজ্য এলাকা বা ফ্রি ট্রেড জোন তৈরির প্রস্তাব দেয়া হয়েছে। এটা হলে সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়বে, যার সবার জন্যই ভালো। বাইরের প্রভাব বাড়ানোর পাশাপাশি ভেতর থেকেও তো সংস্থাকে আধুনিক হতে হবে, তাই না? চলুন এবার সেই অভ্যন্তরীণ সংস্কারের দিকগুলো দেখি।
ওআইসির অধীনে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, যেমন আন্তর্জাতিক ইসলামিক আদালত বা মানবাধিকার কমিশন। কিন্তু অনেকেই মনে করেন এগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। প্রস্তাব হলো এই প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে, তাদের ঠিকভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। আর একটা বেশ সংবেদনশীল বিষয় হল এর অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা। একটা সমালোচনা প্রায় শোনা যায় যে সংস্থাটি আসলে হাতে গোনা কয়েকটি প্রভাবশালী দেশের ইচ্ছামতো চলে। তাই গণতান্ত্রিক সংস্কারের একটা জোরালো দাবি উঠেছে, যাতে ওআইসি সব সদস্য দেশের কথাই শোনে, সবার জন্যই কাজ করে। এত সব চমৎকার প্রস্তাব, দারুণ সব পরিকল্পনা, কিন্তু এগুলো বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধাটা কি? চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। আর বাধাটা হলো এটাই, সদস্য দেশগুলোর নিজেদের মধ্যকার কোন্দল আর মতের অমিল। এটাই আসলে সবকিছুর মূলে। যতক্ষণ না নিজেদের মধ্যে ঐক্য আসছে, কোনো সংস্কারই সফল হবে না। আর এই বাস্তবতাই আমাদের একেবারে শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হল, মুসলিম বিশ্বের জন্য একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হয়ে ওঠার যে বড় লক্ষ্যটা, সেটা কি সদস্য দেশগুলোর কয়েক দশকের পুরনো বিভেদকে পেছনে ফেলতে পারবে? এর উত্তরই ঠিক করে দেবে ওআইসির ভবিষ্যৎ।